হাওয়াইন গিটার যার হাতের ছোঁয়ায় জাদুর মতো বেজে ওঠে, তার নাম এনামুল কবির। তিনি নড়াইল জেলার নাড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামের সন্তান। এনামুল কবির একাধারে কণ্ঠশিল্পী, গিটারিস্ট, সুরকার ও স্বরলিপিকার। বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি। এনামুল কবির 1964 সালে তৎকালীন বেতারে হাওয়াইন গিটার শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। 1970 সাল থেকে 1975 সাল পর্যন্ত বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর 110টি ভাষণের শেকড়ের সন্ধানে নামে 35 ঘন্টার ভিডিওতে নেপথ্য আবহ সঙ্গীত হিসেবে এনামুল কবিরের বাজানো গিটারের সুর ব্যবহার করা হয়। সুধী দর্শক, আজ আমাদের শিল্পবাড়ির অতিথি এনামুল কবির। সুধী দর্শক, আপনাদের শিল্পবাড়ি দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিল্পবাড়ি পরিবেশিত হয় দর্জিবাড়ির সৌজন্যে। আজ শিল্পবাড়িতে আমাদের সঙ্গে আছেন একজন সুরের মানুষ, বিশিষ্ট গিটারিস্ট এনামুল কবির। এনামুল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আল্লাহ রাখছে ভালো। আপনার ছবি আঁকবেন সাইফুল ইসলাম, তরুণ শিল্পী। হ্যাঁ, ধন্যবাদ সাইফুল। মানুষের তো শুরু হয়, কৃষ্ণ যেমন বাঁশি দিয়ে শুরু করেছিল প্রেম, আপনি শুরু করেছিলেন আপনার সুরের সাধনা বাঁশি দিয়ে, খুব শৈশবে গরু চড়াতে। আমরা তখন ইন্ডিয়াতে ছিলাম। 1950-তে আমরা রাইটের কারণে তখন পূর্ব পাকিস্তানে ফিরে এলাম। ফিরে আসার পরে আমার বাবা বেকার হয়ে গেলেন। উনি বাটা শু ফ্যাক্টরি ম্যানেজার ছিলেন কলকাতায়। তো ওনার ওখান থেকে চাকরিটা চলে যাওয়ার পরে আমরা আইসা গ্রামের বাড়িতে উঠলাম। তো যশোরে, নড়াইলে যশোর গ্রামের নাম কি? ডুমুরিয়া, কালিয়া থানা বলে জায়গাটার নাম। তো ওখানে আসার পরে একটা তো কিছু করতে হবে। তো এখন ইনকামের রাস্তা যেটা বলা হয় যে গরু ছাগল পাললে কিছু ইনকাম হয়। তো আমার বাবা 5-6টা গরু কিনে দিলেন আর কয়েকটা ছাগল। তো এইগুলো নিয়ে আমি চড়াতে যেতাম। তখন তো অনেক ফাঁকা জায়গা থাকতো। তো যার পরে আমার এক চাচা, উনি মানে গ্রামার ছাড়া বাঁশি বাজাতেন। কাউসার শেখ। হ্যাঁ, গ্রামার ছাড়া বাঁশি বাজাতেন। তো আমি ছোটবেলা থেকে আমার ওই যে কলের গান যেটাকে বলে, ওই গান শুনতাম রেগুলার, কলকাতা থাকতে শুনতাম। পরে আমার চাচারে বললাম যে চাচা, আপনার বাঁশিটা একটু দেন, থেকে আমি 2 দিন বাজাই। তো আমি বাজানোর পরে ফুটু দিতে বাজানো যায়, তখন ওই যে গুনাই বিবি টিভি হয়তো যাত্রা হইতো, ওই সব সুরগুলা। তো কিছুদিন বাজানোর পরে আমার চাচা বললেন যে তুই তো আমার থেকে ভালোই বাজাস, তাই আমি আর তোর সামনে আর বাজাবো না। তো তখন বাঁশি বাজাতাম। তো বাঁশি বাজাতে আমার পড়ালেখার কারণে আমি ঢাকায় চলে আসলাম। গ্রাজুয়েট স্কুল বলে ওয়ারিতে একটা স্কুল আছে, ওখানে ভর্তি হলাম। তো ওখানে আসার পরে আমার রিউমেটিক ফিভার হয়ে গেল, যেটাকে বলে বাত জ্বর। তো প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়লাম। সবসময় জ্বর থাকতো, শরীর ব্যথা, ফুলে যেত এইভাবে। তো পরে নামকরা একজন ডাক্তার ছিলেন, ওনাকে দেখানো হলো। উনি দেখে বললেন যে তোমার যে অসুস্থতা, তাতে বাঁশি বাজানো চলবে না, হার্টের সমস্যা হতে পারে, খেলাধুলা বন্ধ, অতএব 1 বছরের ওষুধ দিচ্ছি, তুমি গ্রামের বাড়ি গিয়ে থাকবা। তখন বাঁশি ছাড়তে হলো। তখন ভাবলো যে কিভাবে সঙ্গীতে থাকা যায়। পরে সিদ্ধান্ত নিলাম যে হাওয়াইন গিটার করব। এবং আমার ভাগনাদের টিচার ছিলেন, উনি বাজাতেন। তো ওনার প্রস্তাব দিলাম যে তোমার গিটারটা আমার কাছে বিক্রি করো। তো ওর কাছে বিক্রি করার নামে আমাকে গিটারটা দিল। কিভাবে বাজায়, কিভাবে সুর করে, আমি এগুলো দেখে নিলাম। এই যে পিক্সটি যা হাতে আছে, এগুলো দেখে নিলাম। দেখার পরে এখনই একটা শুরু করেন, আপনি গিটার দিয়ে শুরু করছেন, এটা দেশের গান আমাদের শুনিয়েছেন শুরুতে, সেইটা একটু মানে গিটার কিনলাম। গিটার কিনে আমি গিটারটা নিয়ে গ্রামের বাড়ি চলে আসলাম। ডাক্তার বললেন যে তোমাকে শহরের আবহাওয়া থেকে গ্রামে যেতে হবে। উনি 1 বছরের ট্রিটমেন্ট দিলেন আমার। তো তখন আমাদের যশোর থেকে এই হেডফোন লাগিয়ে আমি কলকাতা রেডিও শুনতে পেতাম। আমার বড় ভাই তখন
পাকিস্তানি এয়ারফোর্সে ছিলেন। তো এক ধরনের হেডফোন পাওয়া যেত, ওনারা ব্যবহার করতেন। তা আমি লম্বা বাঁশের মাথায় বিরাট তার লাগিয়ে ওই এরিয়াল বানায় আমি ঘরে বসে বসে গিটার বাজাতাম, শুনে শুনে গানগুলো শুনতাম। তখন তো হারিকেনের যুগ, ইলেকট্রিসিটি ছিল না। জি। আমি হারিকেন জ্বালায়া সন্ধ্যার সময় বসতাম, প্রায় 4-5 ঘন্টা ধরে প্র্যাকটিস করতাম। আর আমার মা শুয়ে শুয়ে শুনতেন আর কি তখন। তো এইভাবে আমার অগ্রগতি হলো। 1 বছর পরে আমি আবার ডাক্তারের কাছে এলাম, আবার স্কুলে পড়ালেখা শুরু করলাম। প্রথম আনুষ্ঠানিকভাবে আপনি স্কুলে একদিন অর্গান, একটা অনুষ্ঠানে মাউথ অর্গান এবং গিটার বাজিয়েছিলেন। হ্যাঁ, আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম। স্যার আমাকে প্রায় বেত্রাঘাত করতেন মাঝে মাঝে হালকা। তো অনুষ্ঠান হবে স্কুলে, তো ছেলেরা বলছে কি যে স্যার এনামুল কবির তো মাউতারও গান বাজাতে পারে, বাঁশিও বাজাতে পারে। তো বলে হ্যাঁ ওরে নাও। তা আমি যখন অনুষ্ঠানে বাজালাম মাউতার গান, বাঁশি, ওই স্যার আমাকে এসে আমার মাথায় হাত দিয়ে বললো, যাক তুই অঙ্ক না পারলে কি হয়েছে, তুই তো ভালো গিটার বাঁশি বাজতে পারিস, অর্গান বাজতে পারিস। ওরপর থেকে স্যার আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। তো ওইভাবে স্কুলের অনুষ্ঠান আদি করার পরে আমি কচিকাচার মেলায় ঢুকলাম। তখন ঢাকায় আসার পর হ্যাঁ, আমি তখন ঢাকায় না। তো কচিকাচার মেলায় আমার সঙ্গীতের গিটারের প্রসার হলো। এই জন্য বলবো, কারণ আমি তখন কচিকাচার মেলায় আমি গিটার বাজাতাম, লিডু মিল্লা তবলা বাজাতো, আচ্ছা আচ্ছা শিমুল ইসুফ গান করতো, শিমুল ইসুফ। আচ্ছা আচ্ছা এই ছিল আমাদের 3 জনের দল। পরে বুলবুল মহানবিশ ও আমাদের সাথে যোগ দিল, ও মারা গেছে কিছুদিন আগে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল। স্বাধীন বাংলা বেতারের। তো এইভাবে আমার সঙ্গীত চর্চা এগোতে থাকলো। পরে আমি 1960-তে বুলবুল একাডেমিতে ভর্তি হলাম গিটার শেখার জন্য। পান্না আহমেদ ছিলেন আপনাদের পান্না শিক্ষক। স্যার ছিলেন, বোরহান স্যার ছিলেন। আমার এক চাচা বলেন যে তুই তো ভালোই বাজাস, তাহলে চল বুলবুল একাডেমিতে ভর্তি করে দিই। তো আমি ওখানে 6 মাস ক্লাস করেছিলাম বুলবুল একাডেমিতে। কোনো একটা কারণে আর ফিরে আসলেন না আপনি। পান্না স্যার সম্ভবত একটা ভুল বুঝাবুঝি হয়েছিল আমার সাথে। হ্যাঁ, কি বলেছিল ঘটনাটা একটু এটা শুনি। না, আমি ওই যেহেতু ফার্স্ট ইয়ারে কেউই গান বাজাতে পারতো না, আমি ওখানে 15-20টা গান আমি বাজাতে পারতাম তখন। মানে গিটারে তুলে হ্যাঁ, ফেলেছিলেন। তো আমার বন্ধুরা যারা গিটার শিখতে তারা প্রথমে এসে আমার ধরতো, যাই কবির বাজা, তোর গান শুনি। তো এইভাবে টিচার আমার এই বাজনা টাজনা শুনে একটু অসন্তুষ্ট হয়েছিলেন। তো বরং তো টিচার তো খুশি হওয়ার কথা যে আমার ছাত্র ভালো বাজাচ্ছে। না, যেহেতু আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, হয়তো উনি মনে করছেন যে আমি হয়তো আমার হাতটা খারাপ হয়ে যাবে বা কিছু, এইভাবে যদি করি। তো পরবর্তীতে দেখলাম যে আমার নিজের কাছে খারাপ লাগলো। তো আমি বললাম যে স্যার এইভাবে যদি বলেন তা আমি আর আসতে চাই না। তো তখন আমি চলে এসেছিলাম আর কি। তো যাক, যে স্যার আমার একটু বিরাগ ভাজন ছিলেন। পরবর্তীতে উনি আমাকে খুবই স্নেহ করতেন এবং আমরা একসাথে পরবর্তীতে বিভিন্ন জায়গায় গিটার বাজিয়েছি আর কি। যাক, ভুলটা ভেঙে গেছে ওনার। ভুলটা পরে ভাবছে, এবং স্যার আমাকে পরিচয় দিতেন ওনার ছাত্র বলে আর কি। বাহ। বাংলাদেশ বেতারে ঢোকার পেছনে একটু ঝামেলা ছিল। আপনার প্রথম অডিশনটা বোধহয় ঠিক ছিল না। হ্যাঁ, প্রথম অডিশন আমার এক ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে আমার বাজনা শুনে বলল কি স্যার, রেডিওতে যে সব বাজনা শুনি ওর থেকে তো আপনি খারাপ বাজান, আপনি রেডিওতে অডিশন দেন। তো আমি প্রথম অডিশন দিলাম। প্রথম অডিশনে আমি অকৃতকার্য হলাম আর কি। তো একবার কে অডিশন ছিল বোর্ডে? কে ছিল বোর্ডে? তখন সমর দাসী মূল ছিলেন আর কি, সমর দাস ছিলেন। তারপরে আবেদ হোসেন খান, মীর কাসেম খান, ধীর আলী মনসুর, এরা থাকতেন আর কি। তো আমি দ্বিতীয়বারেও যখন আমি ফেল করলাম, দ্বিতীয়বারে ফেল করলাম, তখন আমার পাড়ায় আমরা রাহুদ্দা বলতাম না, আমার ডাকনাম ছিল মানিক, সবাই মানিক বলে জানতো। বললো যে মানিক, সমর দাসের সাথে আমার পরিচয় আছে, চল তোরে লয়ে যাই। তো গেলাম। তো সমর দাস কইল কি যে হ্যাঁ ও তো ভালোই বাজায়, ওরে 6 মাস ভালো একজন উস্তাদের কাছে শিখতে। আমরা তখন ঢাকায় ভাষায় বেশি কথা বলতাম, সমরদাও ঢাকায় ভাষায় কথা বলতেন। তো রাহুলদা বললেন কি যে তো দাদা আপনি শেখান। তো আপনি শেখান বললে সমরদা বললে কি হ্যাঁ আমি শেখাইতে পারি, সপ্তাহে একদিন, মাসে একটা ফি বললো আর কি। তো যে ফিটা বললেন ওই ফিটা আমার পক্ষে যা সম্ভব ছিল না, কারণ সেই 1962-63-তে 200 টাকার দাম কিন্তু অনেক 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 অনেক, এবং উনি 200 টাকা দাবি করলেন। তো আমি শেষে রাহুলদারে বললাম কি রাহুলদা, আমি খুব ইসের সাথে বললাম যে রাহুলদা আমি আবার 6 মাস পরে অডিশন দিব, কিন্তু আমি এই 200 টাকা দিয়ে আমি শিখতে পারবো না। তো এই কথাটা রাহুলদা আবার সমরদারে বলাতে উনি একটু অখুশি হলেন। তো থার্ড টাইমেও আমি ফেল করলাম। সমরদা আমার পরে রাগ। আচ্ছা। ফেল করার পরে আমি
তখনকার যে আরডি ছিলেন সৈয়দ জিল্লুর রহমান, জি। ওনার এক ভাগ্নিরে আমি গিটার শেখাতাম। এটা ফার্মগেটে বাসা ছিল, আলকাফ নামে একটা বাড়ি ছিল, ওই সময় যারা জানে বাড়িতে। তো আমি যাওয়ার পর আমার ছাত্রীর মা আমাকে দেখে বললো, কি মাস্টার তোমার মনটা খারাপ কেন, এত মেজাজ কি? আমি বললাম, আপা আমি যতবারই অডিশন দিই ফেল করি। কয় তুমি এত ভালো বাজাও আর তুমি ফেল করো, বিষয়টা কি? সঙ্গে সঙ্গে উনি ল্যান্ড ফোন ছিল তখন, ল্যান্ড ফোনে রেডিওতে ফোন দিয়ে সৈয়দ জিল্লুর রহমানের নাম ধরে বলে, এই জিল্লুর, আমার মেয়ের টিচার ভালো বাজে অথচ তোর রেডিওতে গিয়ে খালি ফেল করতেছে, বিষয়টা কি দেখতো। তো জিল্লুর রহমান সাহেব বলেন যে কালকে ওরে পাঠাও। তো এর আগের দিন তো আমি অডিশন দিয়ে আসছি, একজন উর্দু স্পিকিং অফিসার ছিলেন, আমরা তারা মাওরা বলে ডাকতাম, মাওরা কইতাম, পাকিস্তানি মাওরা উর্দু করে। তো আমি যে ওয়েটিং রুমে বসে আছি, আরডি সাহেব বলছে অডিশন হবে, তোমার ব্যবস্থা নাও। তো উনি পর্দাটা সরাই বললো, আমাকে দেখে বলে, এই তুমি অডিশন দিবা? আমি বলে হ্যাঁ। তুমি না কালকে দিয়ে গেছো? আমি দিছি। আরডি সাহেব আমার ডাকছে, 5 মিনিট পরে আমাকে বললো যে আপনি স্টুডিওতে যান। আর এদিকে বোর্ডে ছিলেন ধীর আলী মনসুর, খাদিম হোসেন খান, মীর কাসেম খান, তারপরে শাখা হোসেন খান, নাম করা তবলবাদক। 7 জনকে উনি ডাকছেন যে আমার অডিশনের সময় আর কি। তো সবাই অডিশনে বসছেন। এখন সমরদা তো বুথে বসে রেকর্ডিং করার সময়, আর ওই যে উর্দুওয়ালা অফিসারটা ছিল ও সমরদাসের পিছনে দাঁড়িয়েছে। তো সাধারণত অডিশনে কোনো আরডি আসেন না তখনকার সময়। তো আরডি সরাসরি স্টুডিওতে ঢুকার পরে ওই ভদ্রলোক বেরিয়ে গেল, শুধু সমরদাস থাকলো। আরডি ঢুকার পরে আমাকে ইশারা দিলেন আর কি। তা আমি প্রথমে 2টা গান বাজালাম, ভারতীয় গান, তখন আমরা ভারতীয় গানই বাজাতাম। তো থামানোর পরে যিনি তবল বাজাচ্ছিলেন ওস্তাদ শাখাওয়াত হোসেন খান, কম নাম করা তবল বাদক ছিলেন উনি বললো যে বেটা ঘাবড়াও মাত, কারণ উনি আমাকে আগে থেকে জানতেন। আমার বল বেটা ঘাবড়াও মাত। তো আমি ঠিক আছে। পরে আবার জিল্লুর রহমান সাহেব আবার ইশারা দিলে আমি আর একটা রবীন্দ্রসঙ্গীত বাজালাম। তাহলে আমার ডাকলো, ডেকে ওই যে বিহারি অফিসারটা ছিল ওরে বললো, এই এর নাম ঠিকানা লিখে রাখো, পারবে? ওই তখন আমি ঢুকলাম আর কি। তখন একদিন প্রোগ্রাম করলে কত টাকা পেতেন? আপনার তখন 30 টাকা পেতাম। অনেক টাকা, 30 টাকা। তিনটা চাং ছিল, সকাল, দুপুর আর বিকাল। হ্যাঁ, এই 3 বার বাজানোর পরে আমাদের 30 টাকার চেক দিত। আচ্ছা। তো সেটা 1964-এ 30 টাকা আমাদের জন্য অনেক ছিল। কিন্তু চট্টগ্রাম রেডিওর আরডি ছিলেন আশরাফুজ্জামান খান। হ্যাঁ, উনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আপনার দুলাভাইয়ের তরফ থেকে যে স্টাফ আর্টিস্ট হিসেবে জয়েন করার জন্য, কিন্তু মাঝখানে এক রূপসী বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই রূপসীর নাম ডলি প্রজাপতি নাকি? ডলি বেগম। আচ্ছা, ডলি বেগম। হ্যাঁ, শুধু না যাওয়ার গল্প নয়, সঙ্গে আরো অনেক গল্প, বিবাহ, সংসার, পালিয়ে বেড়ানো, কত কিছুই না। যদিও এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই মুহূর্তে আমার স্ত্রী নাই। না, একজন শিল্পীর এই সমস্ত জিনিসগুলো জাতির সম্পদও বটে। হ্যাঁ, তো আমি নারিন্দাতে একটা বাসায় থাকতাম, আমি থাকতাম দোতলায়, আর আমার স্ত্রী, যিনি পরবর্তীতে আমার স্ত্রী হয়েছে, ওনার থাকতো নিচে। তো আমার কাছে গিটার শিখতেন উনি। তো এটা কত সালের ঘটনা? এটা 1964-এর কথা বলছি। 64 মানে 64 সাল। হ্যাঁ, এই 64 সালেই চট্টগ্রাম বেতার কেন্দ্র শুরু হলো, যতদূর আমার মনে স্মরণে না পড়ে। তো ওখানকার আরডি আবার আমার দুলাভাইয়ের বন্ধু। তো আমার দুলাভাই বললো কি যে তুমি যখন চট্টগ্রামে যাচ্ছ তাহলে আমার শালারে নিয়ে যাও। তো উনি আমার বললো তুমি আমার বাসায় থাকবা, অসুবিধা না, হলো প্রস্তুতি নিয়ে নাও, 2-1 দিনের মধ্যে আমরা চলে যাব। তো এই সব খবর আবার আমার ওই ছাত্রী যিনি ছিলেন সে জানছে। তো জানার পরে যে পাখি ঢাকা থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন তারই একটা খালাতো ভাই ছোট্ট ক্লাস 2-3-তে পড়ে, ওর কাছে একটা চিটকুট লিখে আমার কাছে পাঠাইছে। তো আমি খুলে দেখলাম যে ওর মধ্যে লেখা আছে যে তুমি যদি চলে যাও তা আমার মরা মুখ দেখবা। তো আমি এটা দেখার পরে আমি বললাম যে আমার মতো মানুষকে কেউ ভালোবাসে এটা তো ভাবতেই পারি না। তখন আমার মধ্যে একটা আলাদা অনুভূতি হলো। তো আমার বড় বোনের চিঠিটা দেখালাম। আচ্ছা, তো বড় বোন তো রেগে ফায়ার, বড় বোন বলে, ও ওই শয়তান তোর পিছে লাগছে না। আমি আর কিছু বললাম না, আমার দুলাভাইরে দেখালাম চিঠিটা। তা দুলাভাই চিঠিটা পড়ে বললো কি, শোনো মানিক মিয়া, আমার ডাকলাম মানিক, যে জালের মধ্যে তুমি মাছ আটকাই ফেলছো, ওই তোমার আর চিটাগাং যাওয়ার দরকার নাই, ওই জালের মধ্যে যে মাছ আটকাইছে ওইটা ধরে রাখো।
আমার দুলাভাই খুব রসিক ছিলেন। তো যাও, এরপরে একটু জানাজানি হয়ে গেল যে এই মেয়ের সাথে আমার প্রেম হয়েছে। আমি প্রথমে ভাবতে পারিনি যে কেউ আমাকে ভালোবাসবে বা আমার সাথে প্রেম হবে, ওইটা অনুভূতি ছিল না। পরবর্তী দেখি যে আমার ভিতরে প্রেম প্রেম ভাব আছে। তো এইটা ওই মেয়ের গার্জিয়ানরা জেনে ফেললো। জানার পরে গিটার শেখা বন্ধ করে দিল। বন্ধ? হ্যাঁ, তাই তুমি আর গিটার শিখতে পারবে না। তো এই পরিপ্রেক্ষিতে তারপরে আস্তে আস্তে আরো প্রেম গাঢ় হলো। একদিন সিদ্ধান্ত হলো যে আমরা ইসে গিয়ে বিয়ে করব, কি বলে, কোর্টে? কোর্টে ঠিক না, যে কাজী অফিসে? কাজী অফিসে। এখন ওই সময় আমার ছাত্রী ছিলেন শওকত আলী নামে এক ভদ্রলোক, চক মঙ্গলটুলি 150 নম্বর চক মঙ্গলটুলি থাকতেন, যেটা যে বাসার নাম্বারটা বারবার বঙ্গবন্ধুর আত্মজীবনীতে ফিরে আসছে। ওখানে গোপন মিটিং হতো আওয়ামী লীগের নেতাদের। এবং শওকত আলী সেই লোক যে যিনি ভাষা আন্দোলনে আহত হয়েছিলেন এবং একটা ছবি আছে, বঙ্গবন্ধু তাকে ধরে নিয়ে যাচ্ছিল, তার মাথায় ব্যান্ডেজ করা, ওই ছবিটা আমার কাছে রিকশায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওনার স্ত্রী আমার কাছে গিটার শিখতেন, উনি প্রফেসর ছিলেন। তো আমি গেছি, আমাকে দেখে মলিন অবস্থা দেখার পরে শওকত সাহেব দিকে, কি কবির ভাই মন টন খারাপ কেন? তো ভাবি বললেন যে কবির ভাই তো এই সমস্যায় পড়ছে, এই বলে। তো আমার কাছে, আপনি চিন্তা করেন না। ওনার স্ত্রীরে বললো, তুমি কাজী বাড়ি নিয়ে ডলিরে ওদিক দিয়ে তুমি নিয়ে যাবা, আর কবির ভাই এদিক দিয়ে একজন সাক্ষী হিসাবে নিয়ে যাবে। তো তখন আমরা ওইভাবে প্ল্যান করে কাজী বাড়ি গিয়ে আমাদের বিয়ে হলো, মিষ্টি খাওয়া হলো। শওকত ভাবি আমার স্ত্রীকে নিয়ে আসলো এবং উনি আমাদের জন্য পাঞ্জাবি, পায়জামা, শেরওয়ানি, আমার স্ত্রীর জন্য শাড়ি সব কিনে রাখছিলেন। আচ্ছা। তো ওখানে আসার পরে কি ট্রিমেন্ডাস গল্প। বিকালের দিকে খবর হলো যে আমার স্ত্রী বাড়ি যায়নি, বাসায় নাই, খবর হয়ে গেল। এইদিকে তার মা বাবা, তার ভগ্নী হতে ভাইটাই সব চারদিকে খবর করতেছে। তো আমি তখন কিন্তু নারায়ণগঞ্জে শামসুজ্জোহা সাহেবের স্ত্রীকে গিটার শিখাতাম, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ। শামসুজ্জোহা মানে শামীম ওসমানের মা। হ্যাঁ, তো অন্যরাও জানতেন যে আমার একটা প্রেম খেলা হচ্ছে আর কি। তো এখন তো আমার শ্বশুর এবং আমার ভাই কাজী বাহাউদ্দিন আহমেদ, তখন উনি পাসপোর্টের ডিজি। হ্যাঁ, খুব পাওয়ারফুল, উনি খুব পাওয়ারফুল ম্যান ছিল। উনি দুনিয়া থেকে ফোন করতেছে, আওয়ামী লীগের নেতা যত ছিল বঙ্গবন্ধুর সঙ্গে ওনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শওকত সাহেবের বাসায় ফোন করে বলছে কি, শওকত সাহেব আমার শালিকে পাওয়া যাচ্ছে না, আপনি কিছু জানেন? আবার গিটার বাদকও পাওয়া যাচ্ছে না, এইভাবে বলছে। তো শওকত সাহেব বললেন যে শুনেন, আমার বাসায় 2জন মেহমান আছে, আপনি চিন্তা করেন না, ওরা আমার হেফাজতে আছে। আচ্ছা, এর মধ্যে আবেদ খানের নাম সবাই জানে, উনি অনেক সিনিয়র। আর রাজু আহমেদ একসময় সংসদ সদস্য ছিল। আচ্ছা, এরা আমার শ্বশুরের প্রতিনিধি হয়ে আমার খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না কোথাও। তো শওকত সাহেব বললেন যে কবির ভাই আপনি নিশ্চিন্ত থাকেন, আমার গেটের মধ্যে কেউ ঢুকলে একটারও ঠ্যাং থাকবে না। এই তো যাক, আমি সাহস করে থাকলাম। 15 দিনের বাসায় ছিলাম। এর মধ্যে বাহাউদ্দিন সাহেব আমারকে সাহায্য করার জন্যে কিছু নেতাদের সাথে কথা বলছে। মহিউদ্দিন সাহেব, বরিশালের মহিউদ্দিন, হ্যাঁ মহিউদ্দিন সাহেব, তখন উনি আওয়ামী লীগ করে রাগবনি জাসদ করতেন। তো মহিউদ্দিন সাহেব বলছে যে দেখ, আমার শালিরে নিয়ে এক গিটারিস্ট ভাগছে। তো মহিউদ্দিন বলছে ভাগছে মানে কি, তোমার শালির কি জোর করে নিয়ে গেছে? না, জোর করে নেয় নাই, এমনি গেছে। তাহলে কিছু আর মাথা কামায় না, যে যা হয়েছে। তো যাক, এরপর থেকে আমার মানে নিয়মিত জীবন যাত্রা শুরু হলো। এখানে কিন্তু আপনার স্ত্রী ডলির ভাবির প্রতি আপনার যে প্রগাঢ় শ্রদ্ধা, যে ভালোবাসা, এবং আপনি বলছেন যে আমার এখানে পৌঁছানোর পেছনে তার যথেষ্ট অবদান আছে, এটা সত্যি অনস্বীকার্য। আপনারা যারা শিল্পী হয়ে ওঠেন বা লেখালেখি করেন কিংবা ছবি আঁকেন কিংবা সুরের সাধনায় থাকেন, এর পেছনে কিন্তু একটা নারীর গুরুত্বপূর্ণ অবদান থাকে। আমি আসলে সমস্ত বিয়ের পরে আমি সংসারের কোনো দায় দায়িত্ব নেই। আমি শুধু পয়সা দিতাম, আর আমার স্ত্রী সবকিছু করতেন। আমার ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করা, কলেজে ভর্তি করা, সব কিছু বাজার করা, সব সে করতো। আপনার ছেলের সঙ্গে সজীব ওয়াদের জয়ের বন্ধুত্ব ছিল এবং তখনকার বিরোধী দলের নেত্রী আপনার বাসায় বেড়াতে এসেছিলেন। হ্যাঁ, আমার ছেলে লেখাপড়া স্কুল জীবন পার করে ঢাকা কলেজে ভর্তি হলো। ঢাকা কলেজে ভর্তি হওয়ার পরে ও ছাত্রলীগের ভিপি ছিল তখন। আর 1981 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরলেন। তো
তো দেশে ফেরার পরে যা হয়, দলের ছাত্র যারা থাকে তাদেরকে ডাকতে হয়। তো আমার ছেলে খুব ঘনিষ্ঠ হয়ে উঠলেন আর কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। পুরো নাম কি আপনার ছেলের? আমার এনায়েত কবির চঞ্চল। চঞ্চল। হ্যাঁ, তো খুব ঘনিষ্ঠ হওয়ার পরে ওদের বন্ধু বান্ধব নিয়েই মাঝে মাঝে উনি ডাকতেন 32 নম্বর রোডে। আর জয় যখন ভারতে লেখাপড়া করতো তখন দেশে আসলে আমার ছেলের সাথে একদিন থাকতো, মামা বলতো, আমার ছেলেকে মামা বলতো। এইভাবে সখ্যতা গড়ে ওঠে পরিবারের সাথে। তো আমার ছেলে যখন 88-এ বিয়ে করলো তখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ওকে বললো, তোর বিয়েতে তো আমি যাই নাই, তা আজকে তোর বাসায় খাবো। আমি তখন এলিফ্যান্ট রোডে থাকি। তো আমার স্ত্রী বাজার টাজার করে দুপুরে খাওয়া, উনি সারাদিনই ছিলেন, আমার গিটার শুনলেন। আমার তখন একটা বই বেরিয়েছে, স্বরলিপির বই, গিটারে মুক্তিযুদ্ধের গান নামে। তো উনি এই বইটা উল্টা দেখলে খুব সন্তুষ্ট হলেন আর কি। তো তখন তো ক্যাসেটের যুগ, আমি কিছু ক্যাসেট করেছিলাম মুক্তিযুদ্ধের গানগুলো। আপনার এই ক্যাসেটের পেছনে আপনার একটা অনেক সময় আপনি ব্যয় করেছেন। কতটা ক্যাসেট তৈরি হয়েছে আপনার গানের ক্যাসেট? আমার পরবর্তীতে এগুলো সিডি করা হয়েছে। আমার 53টা সিডি আছে গিটারের। আর আমি তো স্বরলিপি করা শুরু করেছি স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সাল থেকে। তখন তো না, স্বরলিপি করার এই প্ল্যানটা, পরিকল্পনাটা আপনার মাথায় কিভাবে এলো? আচ্ছা, মাথায় কীভাবে, যেহেতু আমি গিটার শেখানো শুরু করলাম, আমি শিক্ষক হয়ে গেছি, এখন স্টুডেন্টদের শেখাতে হলে নোটেশনের দরকার আছে। আপনার করার আগে আর কেউ নোটেশন করেনি? মানে এই না, এইভাবে ব্যাপকভাবে করে নেই, হালকাভাবে দুই একজন। হাওয়ান গিটারের স্বর্ণায় বাজানোর জন্য কোনো স্বরলিপি তৈরি হয়নি তখন পর্যন্ত? না, এর আগে একজনে একটা বই বেরিয়ে করেছিলেন, চটি বই। কিন্তু স্বরলিপির বই যেটাকে বলি, ব্যাপকভাবে যে গানগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা তো জোরে রেডিও শুনতে পারতাম না আর্মির ভয়ে, জানলা দরজা বন্ধ করে ওই স্বাধীন বাংলা বেতারে গানগুলো শুনতাম। আর আমার একটা স্পুট টেপ রেকর্ডার ছিল, ওই গানগুলো আমি রেকর্ড করে রাখতাম। তো আমার তখন মনে হতো যে যুদ্ধ তো সারা জীবন চলবে না, এই গানগুলো রেকর্ড করে রাখি। তখন থেকে আমি ওই গানগুলো স্বরলিপি করা শুরু করলাম। এই স্বাধীন বাংলা গানগুলো, জয় বাংলা, বাংলা জয়, শোনো একটু বাজে, মরা একটি ফুলকে বাঁচাবো, তীর হারাই ঢের সাগর, এই ধরনের গানগুলো। জয় বাংলা, বাংলার যে একটু বাজাতে পারবেন? এটা মঞ্চের মতো হয়ে যায়, ম্যাজিক। হ্যাঁ, তো এইসব গান আমি তখন আস্তে আস্তে স্বরলিপি করা শিখলাম, চেষ্টা করেছি। আর এইসব স্বরলিপি যখন স্টুডেন্টকে দিতাম, ওরা বাজানোর পরে আমার মতো, হ্যাঁ গানের মতোই তো হচ্ছে, তখন আমি আরও আস্থা পেলাম যে না, এই কাজগুলো করা যায়। তো এইভাবে আমি আস্তে আস্তে করে স্বরলিপি করা শিখেছি। আপনার তো অনেকগুলো বই দেখেছি স্বরলিপির। আমার এই পর্যন্ত 22টা স্বরলিপির বই বেরিয়েছে, যেখানে 1000-এর উপরে স্বরলিপি আছে, এবং 101টা আছে দেশাত্মবোধক গানের, মুক্তিযুদ্ধ চলাকালীন আগে পরে যেসব হিট গানগুলো আছে দেশের গানের, ওর একটা বই বেরিয়েছে। আর আমি সর্বশেষ একটা বই করেছি বঙ্গবন্ধুকে নিয়ে যত গান আছে সেই গানগুলোর বাংলা স্বরলিপি এবং স্টাফ নোটেশন। স্টাফ নোটেশন হলো বিদেশে যারা চর্চা করে সঙ্গীত, তারা এই স্টাফ নোটেশন ফলো করে। কারণ বাংলা স্বরলিপি শুধু আমাদের বাংলাদেশে আর পশ্চিম বাংলায় ব্যবহার করা হয়। আমি যখন গত বছর কানাডায় গিয়েছিলাম, কানাডার বইমেলায় আমার বইও গিয়েছিল। তো কানাডার একটা পার্লামেন্টে আপনাকে সম্বর্ধনা জানিয়েছিল গত বছর ফেব্রুয়ারির 15 তারিখে অন্টারিও পার্লামেন্টে আমাকে সম্বর্ধনা জানিয়েছিলেন। সেটা একটু ব্যাকগ্রাউন্ড বলি। বাংলাদেশের একটা মেয়ে ডলি বেগম, সে ওখানকার সংসদে বিরোধী দলের নেত্রী আর কি। তো ওকে আমি যখন 2018-তে কানাডায় গিয়েছিলাম, আমার মুক্তিযুদ্ধের গানের বই এবং ক্যাসেট দিয়ে এসেছিলাম। তা আমি যখন 2022-এ গেলাম গত বছর, সেইটা মনে রেখেছে। তারপরে আমার মেয়ের সাথে তার ভালো একটা সম্পর্ক, তারে বললো কি যে খালুরে নিয়ে 15 তারিখে সংসদে নিয়ে আয়। তা আমি গেলাম, দর্শক শ্রোতাদের সারিতে বসছি। তো আধা ঘন্টা পরে ডলি বেগম অ্যানাউন্সমেন্ট করলো যে বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, যে স্বাধীনতা যুদ্ধের সব গানগুলো করেছে, বঙ্গবন্ধুর উপরে গানগুলো করেছে, এবং ওনার 22টা নোটেশনের বই বেরিয়েছে,
52টা গিটারের সিডি আছে। এটা বলার পরে একদিকে বিরোধী দলের সদস্যরা আর একদিকে সরকারি দলের সদস্য এবং মন্ত্রী যারা ছিলেন সবাই দাঁড়িয়ে আমাকে করতালি দিয়ে সম্বর্ধনা জানালেন। তো এটা একটা বড় পাওয়া আমার জীবনে। নিশ্চয়ই। এবং ওখানে আমাদের কবি আসাদ চৌধুরীকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমার আগে আসাদ চৌধুরীকে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে শিল্পী বা কবিদের মধ্যে আসাদ চৌধুরীকে আগে দিয়েছে, আর শিল্পীদের মধ্যে আমি পেয়েছি ওখানকার সম্বর্ধনা আর কি। আচ্ছা, এই যে কাজ করে যাচ্ছিলেন, কাজ করেছেন, সুরের সাধনায় মগ্ন ছিলেন, আছেন এবং প্রচুর অনুরাগী তৈরি করেছেন, সেরকম একজন অনুরাগী হচ্ছে আপনার এই দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক। ওয়াহিদুল হক আপনার খুব গুণমুগ্ধ ছিলেন, আপনাকে নিয়ে লিখেছেনও, সেই ব্যাপারটা একটু জানতে চাই। আমার সাথে ওনার পরিচয় হলো, আমি স্টেডিয়ামে আমার একটা ছোট্ট ইলেকট্রনিক্সের দোকান আছে, মিতা ইলেকট্রনিক্স নামে, ওটা 81-এ আমি নিয়েছিলাম। তো 85-এর দিকে ইত্তেফাকের সাংবাদিক শাহাবুদ্দিন ভূঁইয়া, উনি জয়েন্ট এডিটর ছিলেন যতদূর জানি। তো উনি একদিন ওয়াহিদুল হক ভাইকে নিয়ে আমার দোকানে আসলেন। আমার বললেন, কবির ভাই, ওয়াহিদ ভাই, ওনাকে এমনি জানি নামে দেখেছি, কোনো দিন সাহস পাই নাই ওনার, কারণ উনি এত গুণী মানুষ আর ইয়ে ছিলেন, সঙ্গীতের লোক ছিলেন। তো আমি তো খুব খুশি হয়েছি যে আমার দোকানে ওয়াহিদুল হক সাহেব আসেন। তা বললাম যে, কবির ভাই, উনি তো গান বাজনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, ওনাকে একটা ভালো টুইন দেন। তো আমি ঠিক আছে, দিব না। তা আমি একটা ন্যাশনাল প্যানাসোনিক টুইন বাজায় দেখানোর পরে আমি বললাম যে, আপনার কি পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। তো এটা একটা দাম নির্ধারণ করা হয়েছিল। পরে আমাকে ইত্তেফাকের ওই সাংবাদিক শাহাবুদ্দিন ভাই একটু দূরে নিয়ে বললো কি, কবির ভাই, ওয়াহিদ ভাই কিন্তু একবারে টাকা দিবে না, মাসে মাসে দিবে। আমি ঠিক আছে, অসুবিধা নেই। তো ওয়াহিদ ভাই এই টুইন কেনার ছলেই আমার সাথে তার হৃদ্যতা হলো। এইভাবে ওনার মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন জায়গায় উনি আমাকে নিয়ে যেতেন। অনেক মানুষ, অনেক এই দেশের খ্যাতিমান অনেক মানুষ আপনার কাছে গিটার শিখেছে। আমি শুনেছি আপনি বলছিলেন যে গাজী গোলাম দস্তগীরও আপনার কাছে গিটার শিখেছে। হ্যাঁ, এই টেলিভিশনের মালিক গোলাম দাসের 60-এর দশকে আমার কাছে গিটার শিখছে এবং আমরা তখন ছোটখাটো অনুষ্ঠানে বাজাতাম। আমি বাজাতাম, গোলাম দস্তগীর ওই যে অ্যাকম্পানি করতো, যেটাকে আমরা গিটারের ভাষায় ভ্যাম বলি। হ্যাঁ। তো এইভাবে তো তারপর তো মুক্তিযুদ্ধে আসলো, সে চলে গেল মুক্তিযুদ্ধ। অনেক পরে আবার আমার সাথে যোগাযোগ হলে তার সাথে খুব যাতায়াত ছিল আমার, এবং আমাকে এত ভালোবাসতেন যে আমি গেলে সোজা তার বেডরুমে নিয়ে যেত। তার স্ত্রী তখন আমাকে বলতো যে, কবির ভাই, ওরে একটু বলেন যে এই রাজনীতির সাথে জড়াই পড়তেছে, বোধহয় ঠিক হচ্ছে না। আমি বলি, এটা তো ওর ব্যক্তিগত ব্যাপার, আমি কেন থামাবো? তো তারপর তো সে রাজনীতি থেকে এখন ভালো অবস্থা আছে, আমি খুব গর্ববোধ করি। এবং আমি খুব বলি যে আমার ছাত্র ছিল, এটা একটা বড় পাওয়া। আচ্ছা, আরো কে কে আপনার কাছে শিখেছে? ওই সময় ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী, ওনার স্ত্রী গিটার শিখতো। জি। আর নারায়ণগঞ্জে তো শামসুজ্জোহা সাহেব স্ত্রী গিটার শিখতেন, শামীম ওসমানের মা। আর খুব নামকরা একজন ডাক্তার ছিলেন, ডাক্তার মতিন, আই স্পেশালিস্ট। জি। উনিও আমার কাছে গিটার শিখতেন। একটা খুব আপনার ওই বইটাতেই পেয়েছি যে ফণীভূষণ মজুমদার 2 ঈদে আপনাকে গিফট দিতেন। হ্যাঁ, ফণীভূষণ মজুমদার তো আওয়ামী লীগের পুরনো নেতা এবং বঙ্গবন্ধুরও উনি সিনিয়র ছিলেন। ওনার জীবন 30 বছরই উনি জেল কাটছেন। উনি কিন্তু বিয়ে শাদী করেন নাই। ওনার ছোট বোন আমার কাছে গিটার শিখতো। উনি আমাকে এত স্নেহ করতেন, যখন উনি মন্ত্রীপাড়ায় ছিলেন, একবার আমরা গেছিলাম একটা কারণে, কাঁঠাল আর দুধ দিয়ে সকালে পান্তা ভাত খাচ্ছে। কাঁঠাল দুধ পান্তা ভাত আমাদের অফার করলেন, তা আমরা তো খাই নেই। তো আমি বললাম, মানিক, আমরা সারা জীবন তো গ্রামে বাস করছি, তো আমরা এইভাবে খাই। অন্যান্য মন্ত্রীর বাড়ি দেখো গিয়ে 1 ডজন ডিমের খোসা পড়ে আছে বাইরে, এইভাবে উনি বলতেন, এইভাবে আর কি। তো যাক, তো পরবর্তীতে উনি প্রত্যেক ঈদে একটা খামের মধ্যে 1000 টাকা ভরে পাঠিয়ে দিতেন, তুমি কিছু কিনো। তো যখন এরশাদ সাহেব পাওয়ারে আসলো, তখন যখনই কোনো সরকারের পরিবর্তন হয়, নেতাদের ধরপাকড় শুরু হয়ে যায়। তো উনি তখন আজিমপুরে কোয়ার্টারে ছিলেন, ফরিদা। আমারে খবর পাঠাইছে যে রাত্রে আমার বাসায় থাকবেন। আমার বাসা তখন আজিমপুরে ছিল। আমি বসে রয়েছি, 11টা বাজে 12টা বাজে উনি আসেন নাই। পরের দিন খবর দিয়ে বললো কি যে, না, ওর ঘরে আমি যাই নাই, যদি আমাকে ধরতো তাহলে ওরও নিয়ে যেত, খামাকা আমি ওরে বিপদে ফেলতে চাইনি বলে অন্য জায়গাতে ছিল। তো এই একটা সম্পর্ক ছিল ওই পরিবারের সাথে আর কি। আপনার খুব ঘনিষ্ঠ একজন মানুষ সুরের সঙ্গে আছেন, শাহীন সর্দার।
আপনার সম্পর্কে একটা ভাষ্য দিয়েছেন, সেটা একটু দেখে আসি। বাংলাদেশের একজন নিবেদিত সঙ্গীত প্রেমিক যাকে আমরা বলব এনামুল কবির, আমার বড় ভাই সর্দার আলাউদ্দিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন, তারই বন্ধু। সেই সূত্রেতে আমার পরিচয়। তারপরে আমি বেতারে যখন চাকরি করতাম, এনামুল ভাই প্রায় মাসে মাসেই বেতারে প্রোগ্রাম করতে যেতেন, গিটার বাজাতে যেতেন, আমি ছিলাম মিউজিক প্রডিউসার। তো এনাম ভাইয়ের যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো, যে একজন গিটার শিল্পী পাশাপাশি তিনি একজন সাংস্কৃতিক স্বজন, সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক সংগঠক, সবসময় প্রাণোজ্জ্বল থাকেন। আর সবচেয়ে বড় বিষয়টি হলো যে এনামুল কবির ভাই যে কাজটি করেছেন নীরবে নিবৃত্তি থেকে দেশের জন্য, আগামী প্রজন্মে যারা সঙ্গীত শিখছে, যারা সঙ্গীত শিখবে, যারা সঙ্গীতের প্রতি নিবেদিত হবে, তাদের জন্য যে কাজটি করে গেছেন। বেশ কিছু বই তিনি স্বরলিপি করেছেন, যেখানে আমাদের 52-এর ভাষা আন্দোলনের গান আছে, 62 আন্দোলনে গান আছে, 66 আন্দোলনে গান আছে, 69 আন্দোলনের গান, 70-এর গান, 71-এর মহান মুক্তিযুদ্ধের গানগুলি সেগুলির স্বরলিপি করেছেন। এবং পরবর্তীকালে স্বাধীনতার পর আমাদের দেশের জনপ্রিয় দেশাত্মবোধী গানগুলির স্বরলিপি করেছেন। এখনও তার বাসায় প্রায় গানের আড্ডা বসে, গিটার বাজান। এবং আমি জেনেছি যে সকালে প্রাতঃভ্রমণে তিনি যখন যান, প্রায়ই তিনি যাদের নিয়ে হাঁটাহাঁটি করেন তাদের নিয়ে গানের আসর বসান। এবং তার আত্মজীবনীতে আমি একটা বিষয় পড়েছি, যে তার জীবনের জন্য সবচেয়ে বড় পাওয়া, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য তিনি পেয়েছেন, তার পরশ তিনি পেয়েছেন, তার স্নেহ তিনি পেয়েছেন। পরিশেষে একটি কথাই বলবো, এনামুল ভাই, আপনি সুরে সুরে আমাদের মাঝে বেঁচে থাকুন আরও অনেক যুগ, অনেক কাল। আপনার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা রইল। কেমন লাগলো? শাহিন ভাই বললেন যে আপনি বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলেন, সেই সান্নিধ্যটার নিশ্চয়ই একটা ঘটনা আছে, ঘটনাটা কি? 1970-তে যে নির্বাচন হলো, জি, তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতে আসন পেলেন। তখন পশ্চিম পাকিস্তান থেকে তখন 17 জন আওয়ামী লীগের ডেলিগেট আসছিলেন পূর্ব পাকিস্তানে। তো বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিলেন যে তাদের বাংলা গান শোনাবেন, ভাওয়াইয়া, পল্লীগীতি এগুলো শোনাবেন। তো আমি তখন শামসুজ্জোহা সাহেবের স্ত্রীকে গিটার শিখাই, ভাবির নাম ছিল নাগিনা ভাবি। জি, এই যে নারায়ণগঞ্জের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা। হ্যাঁ, বিশিষ্ট আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর খুব খুবই ঘনিষ্ঠ। তো আমাকে শামসুজ্জোহা ভাই বললেন কি যে, কবির ভাই, এরকম বঙ্গবন্ধু তো পাকিস্তানের যে ডেলিগেট আসছে ওদের নিয়ে নৌবিহারে যাবে, তো ওদেরকে বাংলা গান শোনাতে হবে, আপনি একটু ব্যবস্থা নেন। তা আমি সর্দার আলাউদ্দিন, এই শাহিনের বড় ভাই, স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন, ওকে বললাম। ও সব ধরনের গান জানতো, ফোক, ভাওয়াইয়া, পল্লী যত আছে এই। আর নিতাই রায় নামে এক ভদ্রলোককে নিলাম, উনি ক্লাসিক্যাল জানতেন এবং আধুনিক গান, পুরনো দিনের গান উনি করতেন। আর অজিত নামে একজন তবল বাদক, তাকে নিলাম। তো আগেতেই শামসুজ্জোহা সাহেব বলে রাখছিলেন যে আমরা 10টার মধ্যে রওনা যাব, আপনারা আগে আগে যান। তা আমি সবাই নিয়ে আগে যেয়ে উঠলাম। এর একটু পরে বঙ্গবন্ধু ওই দলবল নিয়ে, মেহমানদের নিয়ে উঠলেন। তো স্টিমার ছাড়া দেওয়ার পরেই আমাকে শামসুজ্জোহা সাহেব বললেন যে, কবির ভাই, গান বাজনার আসর শুরু করেন। তো বঙ্গবন্ধু তখন পাইপ খান আর ঘাটি বাড়ান, চারদিক দিয়ে আমাদের গান বাজনা শুনতেছেন সবাই মিলে। চাঁদপুরের মোড় থেকে আবার এটা ব্যাক করলো, ঢাকার দিকে ফিরলো। তো সাধারণত আমরা আগে যখন অনুষ্ঠান করতাম, কণ্ঠশিল্পীরা আগে গান করতো, আমরা যারা গিটার বাজাই তাদের গিটারটা পরে হতো। রাইট। তো আমি সবশেষে আমি গিটার বাজালাম, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার, তাই জন্ম গেল শান্তি পেলি না রে। একটু শোনান, একটু শোনান। আহা আহা রে। এই গানটা সুর বাজানোর পরে ফান্দে পড়িয়া বগা কান্দেরে বাজালাম। তো উনি তো মেহমানদের নিয়ে ঘুরতেছে, শুনতেছে, পাইপ খেতে খেতে আমার কাছে এসে বলল যে, এই সামরা, তুই তো আমার পছন্দের গান বাজাইছিস, এই আমার খুব পছন্দের গান এটা। আমার চুলগুলো তখন আরও খাড়া ছিল, মাথার মধ্যে হাত দিয়ে এরম করলো, কয় যে তোর নাম কি?
তা আমি বললাম আমার ডাক নাম মানিক। তোর বাড়ি কোহানে? এটা উনি গোপালগঞ্জের ভাষায় জিজ্ঞেস করছেন। তা আমার তো পাশেই গোপালগঞ্জের পাশে। তা আমি বললাম যে আমার বাড়ি নড়াইল। নড়াইল কোন গ্রাম তোর? বললাম ডুমুরিয়া গ্রাম। তোর বাপের নাম কি? আমার বাপের নাম শেখ সারোয়ার। এই বলাতে উনি বললো, তুই মিয়া ভাইয়ের ছেলে? মিয়া ভাই তো আমার 1 বছর সিনিয়র গোপালগঞ্জে, আমরা যে পড়ছি। তো সাহেব বলে যে তুই তো ভালো বাজাইছিস, চালায় যা, তুই পারবি। তো এই যে চালায় যা বলার পরে থেকে আমার ভিতরে আর একটা উদ্দীপনা জাগলো, যে বঙ্গবন্ধু যখন বললেন যে চালায় যা, তুই পারবি, তখন আমার উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে গেল। আপনি বাংলা একাডেমির বইমেলায় একসময় প্রচুর ক্যাসেট আপনার বিক্রি হতো, আপনি অংশ নিতেন। ওই যখন রাস্তার উপর ছিল আপনি বাজাতেন। হ্যাঁ, আমি বলি সেটাও একটা সোনালী সময় গেছে। হ্যাঁ, সোনালী সময় গেছে। আমি 1985 থেকে 1995 পর্যন্ত আমি স্টল নিয়েছি 10 বছর। তো আমার মনে পড়ে 88-এ আমার 5টা বই বেরিয়েছে আর 10টা ক্যাসেট বেরিয়েছে। তো তখন কিন্তু 3 সপ্তাহ মেলা হতো। 21শে ফেব্রুয়ারি দিন পরে শেষ হয়ে যেত মেলা, এবং তখন মাঝে মাঝে হরতাল হতো, এটা মার্কেট বন্ধ থাকতো। তো আমার মনে পড়ে যে আমার 88-এ যে স্টলে আমার সেল ছিল 1,02,000 টাকা, মানে বই আর ক্যাসেট। তো বাংলা একাডেমি কর্তৃপক্ষকে হিসাব দিতে হতো যে কত কি সেল হয়েছে, কত, এগুলো দিতাম আর কি। তো তখন বাংলা একাডেমির একজন পরিচালক আমার ছাত্র ছিলেন, গোলাম মঈনুদ্দিন। তো সে আমারে কয় যে স্যার, আপনার যে এত সেল হয় কোয়েন না, ওই আছে গুন্ডা পান্ডারা কিন্তু খোঁজ রাখে যে কার বেশি সেল হয়, ওখানে এসে টাকা চায়। তো 2 বার আমার কাছে টাকা চাইছে, বা আমি টাকা দেইনি। পরে আবার আমার কাছে মাপ চাইছে। শিল্পী আপনার ছবিটা এঁকেছে এবং আপনার কাছে এখন নিয়ে যাবেন, আপনি একটু দাঁড়াবেন এবং ছবিটা দেখবেন, মন্তব্য করবেন। আমি কি মন্তব্য করব? অতুলনীয় যাকে বলে। পছন্দ হয়েছে আপনার? এত কম সময়ের মধ্যে শিল্পী এঁকেছে। হ্যাঁ, শিল্পীকে তো ধন্যবাদ দিবই। তার যে এই কর্ম, এটা একটা স্মরণীয় জিনিস হয়ে থাকবে, বিশেষ করে আমার এই সাক্ষাৎকার অনুষ্ঠানে ও যে ছবিটা এঁকেছে। আর আমি যখন এখানে এসে একটু গিটারে বাজাচ্ছিলাম, দেখলাম ও খুব এনজয় করতেছে আমার গিটারে বাজা শুনে। ধন্যবাদ তোমাকে। আপনার এই কাজের মধ্য দিয়ে হাওয়াইন গিটার তার নতুন জায়গায় পুনর্বিন্যাসিত হয়ে ফিরে আসুক, এই কামনা করছি। এবং যতদিন আছেন ভালো থাকবেন, সুরের সঙ্গে থাকবেন, বাংলাদেশের সঙ্গে থাকবেন, অনিবার্যভাবেই থাকবেন, সেটা তো বোঝাই যে আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আপনি ভালো থাকুন। ধন্যবাদ সাইফুল, খুব ভালো লাগলো চমৎকার ছবি আঁকবার জন্য। শুধু দর্শক, শিল্পবাড়ি আজ এ পর্যন্ত। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট গিটার শিল্পী এনামুল কবির। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই বাংলাদেশের সঙ্গে থাকুন। জয় বাংলা।